همینانا جمهوری اسلامی به پایان خود رسیده و در حال سقوط است। সম্প্রতি ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভের মাঝেই নতুন করে বিক্ষোভের ডাক দিয়েছেন দেশটির শেষ সম্রাট মোহাম্মদ রেজা পাহলভির নির্বাসিত পুত্র রেজা পাহলভি। সেক্ষেত্রে কে এই সাবেক যুবরাজ রেজা পাহলভি, তার সম্পর্কে আমরা কি জানি, বিস্তারিত জেনে নেব এই ভিডিওতে। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবে ক্ষমতাচ্যুত ইরানের সম্রাট মোহাম্মদ রেজা পাহলভির জ্যেষ্ঠ পুত্র রেজা পাহলভি ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের মাধ্যমে কিভাবে ক্ষমতার পরিবর্তন হয়েছিল ইরানে, তা নিয়ে বিস্তারিত ভিডিও আছে চ্যানেলে, তাই এখানে আর বিস্তারিত আলোচনা করছি না। মোহাম্মদ রেজা পাহলভি ছিলেন ইরানের শেষ শাহ অর্থাৎ সম্রাট, যিনি ১৯৪১ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত দেশ শাসন করেন। তিনি পাহলভি রাজবংশের দ্বিতীয় শাসক এবং রেজা শাহের পুত্র। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেন ও সোভিয়েত ইউনিয়নের চাপের মুখে তার পিতা সিংহাসন ত্যাগ করলে তিনি অল্প বয়সেই ক্ষমতায় আসেন। শাসনামলে তিনি ইরানকে আধুনিক ও পশ্চিমমুখী রাষ্ট্রে রূপান্তরিত করার চেষ্টা করেন এবং ১৯৬৩ সালে হোয়াইট রেভলিউশন নামে ব্যাপক সংস্কার কর্মসূচি গ্রহণ করেন, যার মধ্যে ভূমি সংস্কার, নারীদের ভোটাধিকার ও শিল্পায়ন অন্তর্ভুক্ত ছিল। তবে ইসলামপন্থীদের কাছে তিনি ছিলেন ইসলাম বিরোধী কাজ করাদের একজন। এছাড়াও তার শাসন ছিল কঠোর ও কর্তৃত্ববাদী। বিরোধীদের দমনে তিনি গোপন পুলিশ সংস্থা SAVA-কে ব্যবহার করতেন। ক্রমবর্ধমান রাজনৈতিক অসন্তোষ ও ধর্মীয় নেতৃত্বের বিরোধিতার ফলে ১৯৭৯ সালে ইরানিয়ান রেভলিউশন সংঘটিত হয় এবং রুহুল্লাহ খুমেইনির নেতৃত্বে ইসলামিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। বিপ্লবের মুখে শাহ ত্যাগ করেন এবং ১৯৮০ সালে মিশরে মৃত্যুবরণ করেন। ইরানের ঐতিহাসিক রাজতান্ত্রিক শাসন ব্যবস্থায় সিংহাসনের উত্তরাধিকারী হিসাবে জন্মের পর থেকেই প্রস্তুত করা হচ্ছিল রেজা পাহলভিকে। ১৯৬৭ সালের ২৬শে অক্টোবর তেহরানে ইরানের সম্রাট মোহাম্মদ রেজা পাহলভি ও তার স্ত্রী ফারাহ পাহলভির রাজ্যাভিষেক হয়। ওই অনুষ্ঠানে ডান পাশে বসেছিলেন যুবরাজ রেজা পাহলভি, যিনি তখন শিশু। ১৯৬০ সালের অক্টোবরে তেহরানে জন্ম নেন রেজা পাহলভি। তার বাবা আগেও দুটো বিয়ে করেন, কিন্তু সেই দুই বিয়েতে কোনো পুত্র সন্তান না হওয়ায় তিনিই ছিলেন শাহের উত্তরাধিকারী। তাই রেজা পাহলভির শৈশব কেটেছে রাজকীয় সুযোগ সুবিধার মাঝে। তিনি গৃহশিক্ষকের কাছে পড়াশোনা করেছেন আর ছোটবেলা থেকেই রাজতন্ত্র রক্ষার জন্য প্রশিক্ষণ পেয়েছেন। ১৭ বছর বয়সে তাকে যুদ্ধ বিমান চালনার প্রশিক্ষণের জন্য যুক্তরাষ্ট্রের টেক্সাসে পাঠানো হয়, কিন্তু দেশে ফিরে দায়িত্ব নেওয়ার আগেই ইসলামী বিপ্লবে তার বাবার শাসনের পতন ঘটে। যুক্তরাষ্ট্রে থেকেই রেজা পাহলভি দেখেছেন তার বাবা মোহাম্মদ রেজা শাহ পাহলভি, যিনি একসময় পশ্চিমা মিত্রদের সমর্থন পেয়েছিলেন, তিনি কিভাবে এক দেশ থেকে আরেক দেশে আশ্রয় খুঁজে ফিরেছেন এবং শেষ পর্যন্ত ক্যান্সার আক্রান্ত হয়ে মিশরে মারা যান। হঠাৎ ক্ষমতা হারানোর পর তরুণ যুবরাজ ও তার পরিবার রাষ্ট্রহীন হয়ে পড়ে এবং নির্বাসনে জীবন কাটাতে বাধ্য হন। তখন তাদের ভরসা ছিল দিন দিন কমতে থাকা হাতে গোনা কিছু রাজতন্ত্রপন্থী ও শুভাকাঙ্ক্ষী। পরবর্তী কয়েক দশকে পাহলভি পরিবার একাধিকবার ট্র্যাজেডির মুখে পড়ে। রেজা পাহলভির ছোট বোন ও ছোট ভাই দুজনেই আত্মহত্যা করেন। ফলে মনেকেই যেটিকে ইতিহাসের পাতায় হারিয়ে যাওয়া রাজবংশা বলে মনে করতেন, সেই বংশের প্রতীকী প্রধান হিসাবে শেষ পর্যন্ত তিনিই থেকে যান। এরপর থেকে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রেই বসবাস করছেন। সেখানে তিনি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন, আইনজীবী ও ইরানি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ইয়াসমিনকে বিয়ে করেন। মার্কিন যুক্তরাষ্ট্রেই তারা তাদের ৩ কন্যা নূর, ইমান ও ফারাকে নিয়ে সংসার করেন। এখন ৬৫ বছর বয়সে তিনি আবারও দেশে ফিরে দেশকে নেতৃত্ব দেবার চিন্তা করছেন। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির কাছের এক শান্ত উপশহরে বসবাস করেন তিনি। ২০২৪ সালে ইসরায়েলের বিমান হামলায় ইরানের কয়েকজন শীর্ষ সামরিক আধিকারিক নিহত হবার পর প্যারিসে এক সংবাদ সম্মেলনে রেজা পাহলভি বলেন, ইরানের বর্তমান রাষ্ট্র ব্যবস্থা ও সরকার ভেঙে পড়লে তিনি একটি অন্তর্বর্তী সরকার গঠনে নেতৃত্ব দিতে প্রস্তুত। তখন তিনি একটি অন্তর্বর্তী প্রশাসনের জন্য ১০০ দিনের একটি পরিকল্পনাও তুলে ধরেন। তার ভাষায়, এই নতুন আত্মবিশ্বাস এসেছে নির্বাসনে কাটানো অভিজ্ঞতা থেকে পাওয়া শিক্ষা এবং তার বাবার রেখে যাওয়া আনফিনিশড মিশন থেকে। প্যারিসে সংবাদ মাধ্যমদের তিনি আরও বলেন, এটি কোনো অতীত ফিরিয়ে আনার বিষয় নয়, বরং ইরানিদের জন্য একটি গণতান্ত্রিক ভবিষ্যৎ নিশ্চিত করার বিষয়। নির্বাসনে থেকেও পাহলভি রাজতন্ত্রপন্থীদের কাছে একটি শক্তিশালী প্রতীক হয়ে আছেন। অনেকের কাছে পাহলভি শাসনামল মানে দ্রুত আধুনিকায়ন ও পশ্চিমা বিশ্বের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক, আবার অন্যদের স্মৃতিতে সেই সময়টি ছিল সেন্সরশিপ এবং ভিন্ন মত দমন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযুক্ত গোয়েন্দা সংস্থা সাবাকের আতঙ্ক। বছরের পর বছর ধরে ইরানে তার জনপ্রিয়তা উত্থান পতনের মধ্য দিয়ে গেছে।
1980 সালে তিনি কায়রোতে একটি প্রতীকী রাজ্যাভিষেক অনুষ্ঠান করেন এবং নিজেকে শাহ বা সম্রাট ঘোষণা করেন। যদিও এর বাস্তব বা রাজনৈতিক প্রভাব ছিল খুবই সামান্য, তবে তার কিছু সমালোচকের মতে এই ঘটনাটি গণতান্ত্রিক সংস্কারের পক্ষে তার বর্তমান বক্তব্যকে প্রশ্নবিদ্ধ করে। তিনি একাধিকবার বিরোধী রাজনৈতিক জোট গড়ে তোলার চেষ্টা করেছেন। এর মধ্যে 2013 সালে গঠিত ন্যাশনাল কাউন্সিল অফ ইরান ফর ফ্রি ইলেকশনসও রয়েছে। তবে এসব উদ্যোগের বেশিরভাগই অভ্যন্তরীণ মতবিরোধ এবং ইরানের ভেতরে সীমিত প্রভাব বা যোগাযোগের কারণে কার্যকর হতে পারেনি। প্রবাসে থাকা কিছু সরকার বিরোধী গোষ্ঠীর মতো নন তিনি। পাহলভি ধারাবাহিকভাবে সহিংসতাকে প্রত্যাখ্যান করেছেন এবং মুজাহিদিন ই খালক MEK এর মতো সশস্ত্র গোষ্ঠী থেকে নিজেকে দূরে রেখেছেন। তিনি বারবার শান্তিপূর্ণ ক্ষমতা পরিবর্তনের আহ্বান জানিয়েছেন এবং ইরানের ভবিষ্যৎ রাজনৈতিক ব্যবস্থা কী হবে তা নির্ধারণের জন্য একটি জাতীয় গণভোটের কথা বলেছেন। সাম্প্রতিক বছরগুলোতে পাহলভিকে ঘিরে নতুন করে আগ্রহ দেখা গেছে। 2022 সালে পুলিশের হেফাজতে মাহসা আমিনির মৃত্যুর পর ইরান জুড়ে যে বিক্ষোভ ছড়িয়ে পড়ে তা তাকে আবারও আন্তর্জাতিক গণমাধ্যমের কেন্দ্রবিন্দুতে ফিরিয়ে আনে। ইরানের বিভক্তে বিরোধী শক্তিগুলোকে একত্রিত করার প্রচেষ্টার কারণে আন্তর্জাতিক অঙ্গনে তাকে ঘিরে কিছুটা আগ্রহ তৈরি হলেও শেষ পর্যন্ত তিনি তা ধরে রাখতে ব্যর্থ হন। সমালোচকদের মতে 4 দশক ধরে নির্বাসিত জীবনে তিনি এখনও শক্ত কোনো সংগঠন বা স্বাধীন গণমাধ্যম গড়ে তুলতে পারেননি। 2023 সালে তার ইসরায়েল সফর নতুন করে বিতর্ক তৈরি করে। সেখানে তিনি হোলোকাস্ট স্মরণ অনুষ্ঠানে অংশ নেন এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেন। কিছু ইরানি এটিকে বাস্তববাদী কূটনৈতিক উদ্যোগ হিসেবে দেখলেও অন্যদের চোখে এটি ইরানের আরব ও মুসলিম মিত্রদের দূরে সরে যাওয়ার মতো পদক্ষেপ। বিবিসির লরা কুয়েন্সবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে তাকে জিজ্ঞেস করা হয় বেসামরিক মানুষের প্রাণহানির ঝুঁকি তৈরি করে এমন ইসরায়েলি হামলাকে তিনি সমর্থন করেন কিনা। জবাবে তিনি বলেন, সাধারণ ইরানিরা এর লক্ষ্য নন। তার ভাষায়, শাসক গোষ্ঠীকে দুর্বল করে দেয় এমন যে কোনো কিছুকে ইরানের অনেক মানুষ স্বাগত জানাবে। এই মন্তব্যকে ঘিরে তখন তীব্র বিতর্ক শুরু হয়। তিনি বলেন, তার লক্ষ্য ইরানকে মুক্ত ও সুষ্ঠু নির্বাচন, আইনের শাসন এবং নারীদের সমান অধিকারের পথে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করা, এবং রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে নাকি প্রজাতন্ত্র গড়া হবে সে সিদ্ধান্ত তিনি গণভোটের মাধ্যমে জনগণের হাতে ছেড়ে দিতে চান। সমর্থকদের চোখে শান্তিপূর্ণ পরিবর্তনের পক্ষে তার দীর্ঘদিনের অবস্থান এবং আন্তর্জাতিক পরিচিতির কারণে তিনি বিরোধীদের মধ্যে একমাত্র উল্লেখযোগ্য নেতা। সমালোচকদের পাল্টা যুক্তি হল, তিনি এখনও বিদেশি সমর্থনের ওপর মাত্রাতিরিক্ত নির্ভরশীল, আর কয়েক দশক ধরে রাজনৈতিক অস্থিরতায় ক্লান্ত জনগণ আদৌ কোনো নির্বাসিত নেতার ওপর আস্থা রাখতে প্রস্তুত কিনা সেটিও একটি প্রশ্নের বিষয়। পাহলভির বাবার মৃতদেহ এখনও কায়রোতেই সমাহিত আছে। রাজতন্ত্রপন্থীদের আশা, একদিন সেটি প্রতীকীভাবে ইরানে ফিরিয়ে আনা হবে।